আমরা যেখানে ছিলাম, in human the excretory system consists of two kidneys, two ureter, one urinary bladder, one urethra. This is very important diagram. ডায়াগ্রামটা অ্যাকর্ডিং টু এনসিআরটি, সো এটা তোমাদের ভালো করে পড়তে হবে। এটাকে বলা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কেভা, তার মানে এখান থেকে রক্ত যাবে কোথায়? হার্টে। বেশ, এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা, তাহলে রক্ত এসছে ফ্রম হার্ট। তার হার্ট থেকে যখন আসছে, তাহলে হার্টে নিঃসন্দেহে এই রক্তের মধ্যে কি আছে না ইউরিয়া আছে। কারণ এই হার্টে ইউরিয়াটা কোথা থেকে এসেছিল? লিভার থেকে এসেছিল, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে লিভার থেকে ইউরিয়া হার্টে ঢুকেছে এবং সেখান থেকে এই এসে রেনাল আর্টারি, তার মানে কী কী প্রবেশ করছে দুটো কিডনির মধ্যে? রেনাল আর্টারি প্রবেশ করছে আর নার্ভ, এখানে দেওয়া নেই, নার্ভ, রেনাল নার্ভ প্রবেশ করবে। বেরিয়ে আসবে কি? রেনাল ভেইন, রেনাল ভেইন বেরিয়ে আসবে। তাহলে রেনাল ভেইন এই যে বেরিয়ে আসবে, আর কি ইউরেটার বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস যেমন প্রবেশ করছে, দুটো জিনিস বেরিয়ে আসছে। এখানে জালক, এই কিডনির মধ্যে জালক দু রকমের আছে। একটা হচ্ছে শুধুমাত্র আর্টারি দিয়ে তৈরি জালক বা ক্যাপিলারি, আরেকটা আছে কিসে দিয়ে? আর্টারি অ্যান্ড আর্টেরিয়াল অ্যান্ড ভেইন, প্রকৃত জালক। টু টাইপ ক্যাপিলারিজ আর ফাউন্ড উইদিন কিডনিজ। Arterial capillary is found in glomerular and original যে capillaries found in vasa recta or corticular যে তোমার ক্যাপিলারি আছে তার মধ্যে পাবো। ঠিক আছে, পড়বো আস্তে আস্তে। ইনফিরিয়র ভেনা কেভা গেল, তারপরে কি পাবো আমরা না, যে ঢুকলো ফার্স্ট পাবে পেলভিস পাবে, তারপরে পার্টটা পাবে কি মেডুলা পাবে, তার বাইরের পার্টটা পাবে হচ্ছে তোমার কর্টেক্স। এই তিনটে পার্ট কিসের মধ্যে প্রবেশ করে আছে না কিডনির মধ্যে। ঠিক, ইউরেটার এর মধ্যে প্রবেশ করে এখানে বিশেষ মাসেল আছে যেটা আমি নোটে দিয়ে দিয়েছি। এখানে একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার আর দিস ইজ ইউরেথ্রা। ঠিক আছে, অ্যাকর্ডিং টু এনসিআরটি এটা হচ্ছে কিডনির লংজিটুডাল সেকশন, লংজিটুডাল সেকশন ডায়াগ্রামেটিক অফ কিডনি। কিডনির তাহলে বাইরে থাকে হচ্ছে রেনাল ক্যাপসিউল, এর সম্পর্কে পড়বো আমরা ডিটেলসে, এখন ঢুকছি না এর মধ্যে। নেক্সট এটা এক যদি বলি তাহলে তারপরের পার্ট হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের পরে পাবো হচ্ছে মেডুলা, এখানে মেডুলা বলে সেভাবে নাই, মেডুলারি পিরামিড বলে আছে, তাহলে এইটা হবে। নেক্সট পাবো হচ্ছে পেলভিস, পেলভিস এই 4, তারপরে বেরিয়ে আসছে 5। ঠিক আছে, এই হচ্ছে তোমার কিডনির পার্ট। তার মধ্যে যেটা আর বাকি বাকি আছে সেটা হচ্ছে রেনাল কালামস। রেনাল কালামস মানে এই যে তোমার এখানে বুঝে না, পরে যদি যখন পড়বো এনসিআরটি তখন যদি বুঝতে না অসুবিধা হয়। এই যে কর্টেক্সের যে অংশটা লম্বা আকৃতি পিলারের মতন ভেতরে প্রবেশ করে যাচ্ছে, এই ভেতরের মতন যে প্রবেশ করে যাচ্ছে তাকে বলা হয় কলামস অফ বার্টিনি। এই কলামস অফ বার্টিনি রেনাল কলামসও বলা হয়। ঠিক আছে, আর মেডুলারি পিরামিড মেডুলাতে অবস্থান করে এবং এটা ত্রিকোণাকৃতি হয় এবং এর মধ্যে রে থাকে, তাকে বলে মেডুলারি রে, এবং এর যে ভেতরের সূক্ষ্ম কোণাকৃতি অংশ তাকে বলা হয় ক্যালিক্স, ক্যালিসেস বলা হয়। ঠিক আছে, এবং যেটা মেইনলি ক্যালিক্স পেলভিসের অগ্রভাগ এই ক্যালিক্সের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, অগ্রভাগ এর সঙ্গে যুক্ত থাকে।
তাহলে এর কোনটা কি পার্ট আমরা ডিটেলসে যাচ্ছি পড়তে, তার আগে আমরা বুঝে নিই। আর্টারি প্রবেশ করছে, ভেইন বেরিয়ে আসছে। তাহলে ভেন যাবে কোথায় না ইনফিরিয়ার, এই যে রেনাল ভেন এটা কোথায় যাবে না ইনফিরিয়ার ভেনা কেভা, তার মধ্যে প্রবেশ করবে হার্টের রাইট অ্যাট্রিয়াতে। স্ট্রাকচার, লোকেশন অফ হিউম্যান কিডনি, কীরকম আকার, কীরকম দেখতে এবং কোথায় অবস্থান করে সেটা আমরা পড়ব। কিডনি, ম্যামালিয়ান কিডনিস আর মেটানেফ্রিক। মেটানেফ্রিক হচ্ছে পার্মানেন্ট টাইপ অফ কিডনি, ঠিক আছে। প্রোনেফ্রস, মেটানেফ্রস আর মেটানেফ্রিক মানে পার্মানেন্ট কিডনি, এটা হচ্ছে একদম তোমার লাস্ট প্রান্ত থেকে এটা তৈরি হয়। পড়বো আমরা ক্লাসিফিকেশান যখন পড়বো তখন, যদি সিলেবাসে নেই তবু আমরা একটু পড়ে নেবো ওই সময়। কিডনি দেখতে কেমন, আর রংটা রেডিশ ব্রাউন, বিম মানে এরকম বিম শেপেড, বিম শেপেড দেখতে, বিম শেপেড স্ট্রাকচার, কভার্ড উইথ, ভালো করে দেখো ওই যে ক্যাপসুল পড়েছিল, কভার্ড উইথ ক্যাপসুল, ক্যাপসুল দিয়ে থাকে, যেটা কি দিয়ে তৈরি ভালো করে বুঝে নাও। যেটা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, টাপ ক্যাপসুল যেটা ডায়াগ্রাম দেখেছিলাম, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এটা এনসিইআরটিতে বলা নেই, কিন্তু এনসিইআরটিতে বলা আছে রেনাল ক্যাপসুল, ঠিক আছে। তাহলে টাপ ক্যাপসুল যেটাকে রেনাল ক্যাপসুল বলা হয়, ওকে। ফাইব্রাস কভারিং, এই যে ফাইব্রাস কভারিং সেটা হচ্ছে অ্যাডিপোজ ক্যাপসুল প্রেজেন্ট আউটসাইড দ্য রেনাল ক্যাপসুল। বেশ, তাহলে এই যে রেনাল ক্যাপসুল দেখলাম, এর বাইরে আরেকটি আবরণ থাকবে যেটা এনসিইআরটিতে সেইভাবে বলা নেই, তাকে বলা হয় রেনাল ফ্যাসিকা। তাহলে আমরা যদি আগের ডায়াগ্রামটায় যাই, এই যে রেনাল ক্যাপসুল, এই রেনাল ক্যাপসুলের বাইরেও কিন্তু আরেকটা থাকবে আবরণ, সেটা হলো রেনাল ফ্যাসিকা, মনে থাকে যেন বাবা, রেনাল ফ্যাসিকা, ঠিক আছে। এটা হচ্ছে এনসিইআরটিতে নেই, তবু তুমি মনে করো রেনাল ফ্যাসিকা রেনাল ক্যাপসুলের বাইরের অংশে থাকবে। কিডনিজ আর মেসোডার্মাল ইন অরিজিন, মেসোডার্মাল এনসিইআরটিতে নেই, আমরা পড়ে রাখলাম মেসোডার্মাল ইন অরিজিন, অ্যান্ড আর সিচুয়েটেড ল্যাটারালি, কোথায় পার্শ্বীয়ভাবে, অন আইদার সাইড অফ ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামের দু সাইডে, এই ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামের দু সাইডে, এবার দু সাইডে কোন জায়গায় থাকছে সেটাও পড়বো। আমরা জানি ভার্টিব্রা কী কী আছে, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, তোমার হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা, আর হচ্ছে কক্সিজাল ভার্টিব্রা, এই কটা আছে। এটা 7 নর্মালি, 12, 5, 5, 4 পরে পড়বো আমরা, টোটাল হচ্ছে 33। তো এই যে ভার্টিব্রা, এই ভার্টিব্রা কোথায় পজিশন, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে T12, মানে থোরাসিক ভার্টিব্রার শেষ, সেখান থেকে শুরু হচ্ছে, T12 থেকে এর শুরু, আর এর শেষ কোথায় না লাম্বার ভার্টিকা 3, তার মানে লাম্বারের 1, 2, 3 এর মধ্যে ঢুকে যাচ্ছে। মোট কটা ভার্টিব্রা, T12, তারপর হচ্ছে L1, L2, L3, এর মধ্যেই অবস্থান করছে কে না কিডনিটা, ভালো করে বোঝে, এই কিডনিটা, এই যে ভার্টিব্রা এর মধ্যে অবস্থান করছে, 1, এই T12, L1, L2, L3, ক্লিয়ার। সেই জন্য এখানে বলা হয়েছে আইদার ল্যাটারাল সাইড অফ ভার্টিব্রাল কলাম লেভেলস বিটুইন লাস্ট থোরাসিক অ্যান্ড থার্ড লাম্বার ভার্টিব্রা ক্লোজ টু ডর্সাল ইনার ওয়াল অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তার মানে ইনার ওয়াল অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ভালো জিনিস বোঝার আছে এখানে, ভালো করে বুঝে নাও কি বললো, ক্লোজ টু ডর্সাল। এবার যদি আমরা সাইড দিয়ে দেখি, এই যে ডর্সালের ভার্টিব্রা যদি মনে করি, তাহলে এই ভার্টিব্রা, এই ডর্সালের এইরকম ক্লোজ টু ডর্সাল অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এই যে হচ্ছে ভেন্ট্রাল সাইড যদি হয়,
তাহলে আমাদের কিডনিটাই পিছন দিকে অবস্থান করছে, এই যদি ভার্টিব্রাল কলামটা হয় এরকম পিছন দিকে অবস্থান করছে। সেই জন্য পেরিটোনিয়াম মেমব্রেন পিছন দিকে থাকে না, শুধুমাত্র সামনের দিকে থাকবে পেরিটোনিয়াম মেমব্রেন। ওকে, ইচ কিডনি অফ এন অ্যাডাল্ট হিউম্যান কত? লম্বায় হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, চওড়ায় হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার, এবং মানে এইরকম লম্বা এইটা, চওড়া এটা। এবার একটা 3 ডাইমেনশন, তো 3 ডাইমেনশন মানে ঠিক এইরকমভাবে যদি দেখি, ঠিক আছে, এইভাবে যদি দেখি তাহলে আমরা দেবো 2 to 3 সেন্টিমিটার ইন থিকনেস। তাহলে চওড়া এবং পুরুত্ব হচ্ছে 2 থেকে 3, এবং ওয়েট কত? ওয়েট 120 থেকে 170 গ্রাম, মনে রেখো প্রত্যেকটা জিনিসই। ল্যাটারাল, যেটা এনসিআরটি তিনি ল্যাটারাল অ্যান্ড, এখান থেকে এনসিআরটি নয়, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল সারফেস অফ কিডনি আর কনভেক্স অ্যান্ড কনকেভড রেসপেক্টিভলি। তাহলে ল্যাটারাল সারফেস হচ্ছে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াম সারফেস, তাহলে সাইডের দিকে এরকম কনভেক্স, আর ভেতর হচ্ছে এটা হচ্ছে কনভেক্স, আর এটা হচ্ছে কনকেভ অ্যান্ড দিস ইজ কনভেক্স সারফেস রেসপেক্টিভলি। কনকেভই থাকবে হচ্ছে হাইলাম। দ্য সেন্টার অফ ইনার, এখানে বলছি দেখো, সেন্টার অফ ইনার কনকেভ সারফেস অফ কিডনি ইজ এ নচ, একটা খাস থাকবে লংগিচুডিনাল। তার ওপেনিং কীরকম না এরকম লংগিচুডিনাল ওপেনিং, ভালো করে বোঝো। মানে এই যদি কিডনিটা হয় এরকম লংগিচুডিনাল ওপেনিং থাকবে এই নচে, এই জায়গাটাকে বলা হয় হাইলাম। এই 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 পজিশনটাকে বলবো আমরা হাইলাম বলবো, আর এইটার লংগিচুডিনাল ওপেনিং এবং কল্ড হাইলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কিডনি ইজ এ নচ, লংগিচুডিনাল ওপেনিং হবে সেটা, এবং কল্ড হাইলাম, এবং এটাকে আরেকটা নাম বলা হচ্ছে কি হাইলাস রেনালিস, থ্রো হুইচ রেনাল আর্টারি নার্ভ এন্টার, যেটা প্রথমে বলেছিলাম কি ঢোকে, রেনাল আর্টারি অ্যান্ড রেনাল নার্ভস, আর কি বেরিয়ে যায়, রেনাল ভেইন অ্যান্ড ইউরেটার। ক্লিয়ার? এটা মনে রাখো। ইনার টু দ্য হাইলাম ইজ এ ব্রড ফানেল শেপেড স্পেস ইজ কল পেলভিস। তাহলে কী বলতে চাইলো না, এই যে কিডনিটা, এই কিডনিটার হাইলামের এখানে এরকম ফানেলের মতন একটা অংশ আছে, এই ফানেলের মতন অংশটা আছে। তাহলে এটাকে বলবো আমরা কি পেলভিস। ঠিক আছে? তারপর থাকবে হচ্ছে মেডুলা, তারপরে থাকবে হচ্ছে কর্টেক্স, তারপরে থাকবে হচ্ছে তোমার কভার, 2 কভার্স। তো ইনার টু দ্য হাইলাম ইজ ব্রড ফানেল শেপেড কল্ড রেনাল পেলভিস উইথ প্রজেকশন কর ক্যালিসেস, যেটার কথা বলছিলাম। এই যে রেনাল পেলভিস, প্রত্যেকটা জিনিস বুঝে নাও। এই যে রেনাল পেলভিস, এই রেনাল পেলভিসটা, এবারে কিডনিটা বাদ দিয়ে রেনাল পেলভিসটাকে যদি আঁকি, এই যে রেনাল পেলভিসটা, এই রেনাল পেলভিসে ব্রড ফানেল স্পেস কল রেনাল পেলভিস অ্যান্ড উইথ প্রজেকশন। এবার এইটাকে আমি এরকম না এঁকে আমি কীরকম আঁকবো, আমি এবার আঁকবো এই, বুঝে নাও, প্রত্যেকটা জিনিস না বুঝলেই গন্ডগোল। ঠিক আছে? এটা বাইরে বেরিয়ে আসছে। এবার এইগুলো যে পিরামিড হয়ে যাচ্ছে, এগুলো হবে পিরামিডের মতন, সেটাই রেনাল পিরামিড হবে, আর এর মাঝখানে স্পেস চলে আসবে। ক্লিয়ার হয়েছে? সেই না বলছে প্রজেকশন, দ্যাট ইজ ক্যালিক্সিস। এই দিস ইজ হচ্ছে ক্যালিক্স। এই যে প্রজেকশনগুলো, ফিঙ্গারের প্রজেকশনগুলো যেগুলো থাকবে প্রজেকশনস, এইগুলোকে বলবো আমরা ক্যালিক্স, সিঙ্গুলারে ক্যালিক্স, প্লুরালে ক্যালিসিস। ওকে, ইনসাইড দ্য কিডনি দেয়ার আর 2 টিস্যু জোন, 2 ধরনের টিস্যুর জোন থাকে। একটা হচ্ছে কি রেনাল কর্টেক্সের জোন আউটার, সেটা হচ্ছে বাইরের দিকে থাকবে, রেনাল আউটার বাইরের দিকে থাকবে কর্টেক্সের জোন।
আর ইনার থেকে থাকবে মেডুলা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইনসাইড দ্য কিডনি দেয়ার আর টু টিস্যু জোন, দুটো কোষস্তর থাকবে, একটা রেনাল কর্টেক্স আউটার সাইড আর রেনাল মেডুলা ইনার সাইড। দ্য মেডুলা ইজ ডিভাইডেড ইন্টু ফিউ কনিক্যাল পিরামিড, যেটা আগে আঁকলাম, সেপেড মাসেস, মেডুলারি পিরামিডস অর রেনাল পিরামিড, দুটো নামই বলা হয়, হুইচ প্রজেক্টস ইন্টু রেনাল পেলভিস, যেটা রেনাল পেলভিসে প্রজেক্ট করে থাকে। একদম এঁকেছিলাম এই হচ্ছে তোমার রেনাল পিরামিড, এই একটা রেনাল পিরামিড, তাহলে কোথায় প্রজেক্ট করে আছে? প্রজেক্ট করে আছে পেলভিসে, এটা হচ্ছে পেলভিস এরিয়া, এই হচ্ছে পেলভিস এরিয়া, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে পিরামিড, এটা পিরামিড এরিয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে পেলভিক্স এরিয়া। সেটাই বলছে যে এখানে বলা হলো দ্য মেডুলা ইজ ডিভাইডেড ইন্টু ফিউ কনিক্যাল পিরামিড শেপেড মাসেস, যেটাকে বলছি মেডুলারি পিরামিডস, এনসিএলটি বলছে মেডুলারি পিরামিডস, আমি এক্সট্রা বললাম রেনাল পিরামিডসও বলা হয়, হুইচ প্রজেক্ট করে রাখছে কোথায়? রেনাল পেলভিসে থেকে, কল্ড ক্যালিসেস। ক্লিয়ার হলো? সিঙ্গুলার হচ্ছে ক্যালিস। মেডুলারি আর রেনাল পিরামিডস আর এটা অ্যাকর্ডিং টু এনসিএলটি না, বাইরের থেকে। আর ইন হিউম্যান কত থাকে? 8 থেকে 12টা থাকে, আর র্যাবিটের ক্ষেত্রে একটি থাকবে। রেনাল মেডুলারি পিরামিড মানুষের ক্ষেত্রে 8 থেকে 12টা থাকবে। ডায়াগ্রামটা খুব ভালো করে বোঝো, বুঝলে সব ক্লিয়ার। দেখো প্রথমে ঢোকার থেকে শুরু করি, তাহলে এইখানে আসলো আর্টারি, এটা হচ্ছে রেনাল আর্টারি। কোথার থেকে এসছে? হার্টের থেকে এসছে। হার্টের থেকে এসে যেই ব্রাঞ্চ হলো, এই প্রথম যে ব্রাঞ্চটা হলো সেটাকে বলছি সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টাল আর্টারি আবার ফার্দার ব্রাঞ্চ করছে, যখন ব্রাঞ্চ করে কি করছে না, লোবলার মানে লোবুল, এই যে পিরামিডগুলো মানে পিরামিড যে আছে তার পাশ দিয়ে যাচ্ছে, সেই জন্য ইন্টারলোবলার আবার বোঝো। তাহলে এই প্রথমটাকে বলছি রেনাল আর্টারি, নেক্সট বলছি হচ্ছে সেগমেন্টাল আর্টারি, তারপরে যেটা ব্রাঞ্চ হচ্ছে ইন্টারলোবলার, এগুলো হচ্ছে ইন্টারলোবলার, দিস ইজ ইন্টারলোবলার, ঠিক আছে? ইন্টারলোবলার আর্টারি, গুড। নেক্সট এই যে ইন্টারলোবলার আর্টারিগুলো যাচ্ছে, এই আর্টারিগুলো গিয়ে ফার্দার যখন তোমার পুরো ইয়েটাকে মেডুলারি পিরামিডটাকে মেডুলারি রেনাল পিরামিডটাকে কভার করে আসছে, তখন হচ্ছে আর্কুয়েট আর্টারি। দিস ইজ আর্কুয়েট আর্টারি, মনে রাখো আর্কুয়েট আর্টারি, বুঝলে তোমার সুবিধা হবে। আর্কুয়েট আর্টারি, এই আর্কুয়েট আর্টারির থেকে এবার ব্রাঞ্চ বেরোচ্ছে কোথায়? এবার যাবে লোবুলের মধ্যে যাবে, সেই জন্য ইন্টারলোবুলার, এবার যাবে লোবুলারের মধ্যে, ইন্টারলোবুলার আর্টারি। এই ইন্টারলোবুলার আর্টারির পরে যেটা অংশ যায় সেটা হচ্ছে কি, তাহলে ইন্টারলোবুলার আর্টারি কোনটা? এটা হচ্ছে ইন্টারলোবুলার আর্টারি, এটা ভালো করে বোঝো, দিস ইজ ইন্টারলোবুলার আর্টারি। আর এটা হচ্ছে আর্কুয়েট আর্টারি। তারপর হচ্ছে ইন্টারলোবুলার আর্টারি, সেখান থেকে অ্যাফারেন্ট আর্টারিওল মধ্যে গ্লোমেরুলাসেস, এটা হচ্ছে আর্টারির থেকে ক্যাপিলারি তৈরি করেছে। তারপর ইফারেন্ট আর্টারিওল। এবার এই ইফারেন্ট আর্টারিওলের পরে যে আর্টারিগুলো বেরিয়ে আসার পরে যদি সেটা কর্টিক্যাল নেফ্রন হয়, কর্টিক্যাল নেফ্রনকে পরে বলছি, তাহলে পেরিটিউবুলার ক্যাপিলারিজ তৈরি করবে। যে এখানে পেরিটিউবুলার ক্যাপিলারিজ হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপিলারিজ, এখানে ধমনী এবং শিরা দিয়ে তৈরি হয় ক্যাপিলারিজ, পেরিটিউবুলার ক্যাপিলারিজ এখানে লেখা আছে। নেক্সট যদি সেটা জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন হয়, তখন সেটা হয়ে যাবে ভাসা রেক্টা। জাক্সটাগ্লোমেরুলার যদি হয় তাহলে ভাসা রেক্টা। বেশ, তাহলে ভাসা রেক্টা হলো এইবার। আর এবার তো প্রবেশ করলাম, এবার ফিরে যাওয়ার পালা। এবার কি হলো না, ইউরিয়া ফেলে দিয়েছি, ইউরিয়া ছাড়া ব্লাডটা এবার যাবে কোথায় না, হার্টে যেতে গেলে ভাসার একটা উল্টো পথে যাবে। এবার উল্টো পথ ভাসার একটা দিয়ে এই হচ্ছে তোমার পরবর্তীতে
উল্টো পথে যাবে। উল্টো পথে কোনটাতে গেল না ইন্টারলোবুলার ভেইন, লোবনার না লোবুলার, ইন্টারলোবুলার ভেইন, এই ইন্টারলোবুলার ভেইন। এরপরে এখানে যাবে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে আর্কুয়েট ভেইন। আর্কুয়েট ভেইনগুলো যখন আবার এখানে এসে মিলল মানে কভার করে আসলো তখন তাকে বলবো ইন্টারলোবুলার, ইন্টারলোবুলার ভেইন। ইন্টারলোবুলার ভেইন পরবর্তীতে যখন যাবে সেটা হচ্ছে মেইনলি তৈরি করবে কি সেগমেন্টাল ভেইন। সেগমেন্টাল ভেইন মেন নামকরণ করা হয় না, সেগমেন্টাল ভেইন। তারপরে সেটা হচ্ছে রেনাল ভেইন। রেনাল ভেইন যাবে কোথায় হার্টে, এটা যাচ্ছে হচ্ছে উইদাউট ইউরিয়া, ভালো করে বুঝতে হবে, উইদাউট ইউরিয়া ঢুকবে হচ্ছে এবার হার্টে। ক্লিয়ার? নেক্সট, the cortex extend in between the medullary pyramids and renal column as renal column called columns Bartini. খুব ইম্পর্টেন্ট। কি বললো কোন জায়গায় কলামস অফ বার্টিনি কোনটাকে বললো না এই যে মেডুলারি পিরামিড, এই একটা মেডুলারি পিরামিড, এটা হচ্ছে পেলভিস, এটা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স দিয়ে এই যে আসলো, এইটা হচ্ছে ক্যালিস। এই যে এই অংশটাকে বলছি হচ্ছে কলামস অফ বার্টিনি। কোনটাকে বলছি আবার পড়ছি, কর্টেক্স এক্সটেন্ড, এই যে কর্টেক্সটা এক্সটেন্ড করলো কোথায় ঢুকলো ইন বিটুইন মেডুলারি পিরামিডস এক্সটেন্ড করলো মেডুলারি পিরামিডস অ্যাজ রেনাল কলামস, রেনালের কলাম হিসেবে করলো, যেটাকে আমরা বলবো কলামস অফ বার্টিনি। ঠিক আছে? আউট অফ এনসিআরটি, হিউম্যান রাইট কিডনি, ডান কিডনিটা খানিকটা কোথায় থাকবে না নিচে থাকবে, কারণ কি না লিভারকে পজিশন করে দিতে হয়। দ্য রাইট কিডনি ইজ স্লাইটলি লোয়ার ইন পজিশন দ্যান লেফট ডিউ টু লিভার অকুপাইজ লেফট সাইড। তাহলে লেফট ঠিক আছে, তাহলে লেফট সাইডে খানিকটা নিচু হয়ে থাকবে রাইট কিডনিটা। হিউম্যান রাইট কিডনি ইজ স্লাইটলি লোয়ার ইন পজিশন দ্যান লেফট, তাহলে কিছুটা নিচে চলে যাবে। অ্যাজ দ্য ডর্সাল সারফেস অফ দ্য কিডনি, আবার এনসিটির বাইরে, ডর্সাল সারফেস অফ দ্য কিডনি ইজ অ্যাটাচ টু দ্য ডর্সাল অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে? সো এই যে পেরিটোনিয়াম মেমব্রেন ইজ অনলি প্রেজেন্ট ইন ভেন্ট্রাল সাইড অনলি, যেটা আমি বলছিলাম এই যে ডর্সাল সাইড এটা ভেন্ট্রাল সাইড, কিডনি যদি এখানে লেগে থাকে তাহলে পেরিটোনিয়াম মেমব্রেন শুধুমাত্র সামনের দিকে আছে, পিছন দিকে নেই। ইচ কিডনি হ্যাজ নিয়ারলি 1 মিলিয়ন মানে 10 লক্ষ 10 lakhs কমপ্লেক্স টিউবুলার স্ট্রাকচার কল্ড নেফ্রন, যেটাকে বলে ফাংশনাল ইউনিট। ঠিক আছে? এটা আমরা জানি, সব প্রত্যেকেই জানি। আউট অফ এনসিআরটি ভেরি ইম্পর্টেন্ট। আগে আমি ডায়াগ্রামটা পড়াবো। ডিটেলস অফ রিনাল পিরামিড, দেখো বাইরে কি নেফ্রনে এই যে ফাইব্রাস ক্যাপসুল গেল, তাহলে ক্যাপসুলের পরে যে কর্টেক্স অঞ্চল, এখান থেকে এটা হচ্ছে কর্টেক্স, গুড। আর এইটা হচ্ছে নেফ্রন এটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেলস, তার মধ্যে আছে গ্লোমেরুলাস অ্যান্ড বার্মেন ক্যাপসুল। নেক্সট হচ্ছে হ্যান্ডেল লুপ, দেখতেই পাচ্ছ হ্যান্ডেল লুপ এগুলো আছে। এবার কি হচ্ছে না এখান থেকে কালেক্টিং টিউবুল, এই কালেক্টিং টিউবুল কী হলো না রেনাল পিরামিড, দিস ইজ রেনাল পিরামিড, এবং এর মধ্যে এগুলো রে আকারে দেখা যায়, হ্যাঁ পরপর রে আকারে দেখা যাবে, রে মেডুলারি রে ওই জন্য নামকরণ করা হয়। এবং যেখানে এসে বিভিন্ন ইয়েগুলো তোমার কালেক্টিভ টিউবুলসগুলো পরপর যুক্ত হচ্ছে, সেই কোনটা মানে অ্যাপেক্সটাকে বলছি আপনি রেনাল প্যাপিলা, ভালো করে মনে রাখুন রেনাল প্যাপিলা হচ্ছে পিরামিডের অংশ, এবং তারপরে যে অংশটা সেটা হচ্ছে পেলভিসের অংশ।
তাহলে পেলভিসের অংশটার মধ্যে মেজর ক্যালিক্স আর মাইনর ক্যালিক্স কতগুলো, এটা হচ্ছে মাইনর ক্যালিক্স, এটা মাইনর ক্যালিক্স, এটা মাইনর ক্যালিক্স মিলে তৈরি হলো মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স একদম সরে যাচ্ছে পেলভিসে। এই ডায়াগ্রামটা তোমাকে অনেক কিছু বলে দেবে। এখানে কি বলছে দেখো, দিজ নেফ্রনস আর অ্যারেঞ্জড ইন এ রেডিয়েটিং ফ্যাশন। কি বললো? রেডিয়েট করছে সেইভাবে, কিন্তু ফ্যাশন থাকবে ইনার পিরামিড। নেফ্রন কি কেন রেডিয়েটিং ফ্যাশন থাকে, সেই জন্য এটা মেডুলারি রের মতন দেখা যায়। ইউরিন প্রডিউস বাই ইচ নেফ্রন এমটিজ ইন কালেক্টেড টিউবস। তাহলে কালেক্ট ডাক্টে সমস্ত ইউরিন চলে আসবে। নেক্সট হচ্ছে কি, দ্য কালেক্টিং ডাক্টস পাস থ্রু দ্য প্যাপিলা। প্যাপিলা বলতে এই যে রেনাল প্যাপিলা ইনটু রেনাল ক্যালিক্স। ঠিক আছে, রেনাল ক্যালিসেস। দ্য রেনাল ক্যালিসেস ড্রেইন ইউরিন ইন সেন্ট্রাল ক্যাভিটি অফ পেলভিস। ক্লিয়ার হলো? একদম পরিষ্কার হয়ে গেল আমার মনে হয়। এবং কিভাবে আসছে পরপর আমরা দেখি। যদি প্রথমে হচ্ছে হার্ট থেকে ধরবো, ডরসাল আর্টারি, সেখান থেকে রেনাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবুলার আর্টারি, যেটা ডায়াগ্রাম দেখেছি, আর্কুয়েট আর্টারি, কর্টিক্যাল রেডিয়াট, যদি কর্টিক্যাল রেডিয়েট আর্টারি হতে পারে, অথবা তোমার এখানে হতে পারে যেটা হচ্ছে পেরিটিউবুলার। যাই হোক, তারপর এফারেন্টে ঢুকলো, গ্লোমেরুলাসে ঢুকলো, ক্যাপিলারি ইফারেন্টে বেরোলো, ইফারেন্ট ভাসারেক্টা, তারপরে রেটিকুলার ক্যাপিলারিস, তারপর কর্টিক্যাল রেডিয়েট ভেইন, তারপরে হচ্ছে আর্কুয়েট ভেইন, ইন্টারলোবুলার ভেইন, রেনাল, একদম ইনফিরিয়র ভেনা কাভা। দিস ইজ দ্য সাইক্লিক অর্ডার। কীভাবে পরপর যাচ্ছে, এইভাবে পরপর ঘুরছে। স্ট্রাকচার অফ নেফ্রন হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশন ইউনিট অফ কিডনি। মেনলি হচ্ছে এক্সক্রিটরি অর্গানের, সেটা আমরা এবার পড়তে যাব। ইচ নেফ্রন হ্যাজ টু পার্টস। কী পার্টস? ম্যালফিজিয়াম বডি অর রেনাল ক্যাপসিউল। ভালো করে বোঝো, ম্যালফিজিয়াম বডি অর রেনাল ক্যাপসিউল, যেটা কী দিয়ে তৈরি না, এরকম অ্যাফারেন্ট আর্টারি, এটা হচ্ছে 50 মাইক্রোমিটার এর ডায়ামিটার হয়, আর হচ্ছে ইফারেন্ট আর্টারি, যেটা হচ্ছে 25 হাফ মাইক্রোমিটার ডায়ামিটার। এবার এটা কি করছে না, এর মধ্যে এরকম ব্রাঞ্চ হচ্ছে। তাহলে এখানে একমাত্র দেখলাম কি, এটাও আর্টারি। তাহলে এই ক্যাপিলারি যেটা তৈরি করলো সেটাও আর্টারি। এর বাইরে কাপের মতন অংশ থাকছে, যেটাকে বলছি বাউম্যান ক্যাপসিউল। এটা হচ্ছে গ্লোমেরুলাস। এই দুটো মিলে তৈরি করছে যে তাকে বলি ম্যালফিজিয়াম বডি অর রেনাল কর্পাসেলস অর ম্যালফিজিয়ান কর্পাসেলস, তাহলে ক্লিয়ার হলো? তাহলে ম্যালফিজিয়াম কি নিয়ে তৈরি, সেটা বলছে কনসিস্ট অফ গ্লোমেরুলাস অ্যান্ড বাউম্যান ক্যাপসুল অ্যান্ড রেনা। কী দিয়ে তৈরি? তাহলে দেখো, এর পরবর্তী যে এই যে বাউম্যান ক্যাপসুলের পরবর্তী যে টিউবটা বেরিয়ে আসবে, কোথাও প্যাঁচানো হবে, সেগুলো পরে আসছি। তার মানে এই যে বাউম্যান ক্যাপসুল এবং ইএমএল ধরে, মানে তোমার ম্যালফিজিয়াম বডির পরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, হ্যান্ডেল লোব, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই যে পরপর যাচ্ছে। তারপর এই যে টিউবটা টোটালটা কালেক্টিভ টিউব, এই অংশটা, এই দুটো অংশ, তার মানে কি, একটা হচ্ছে ম্যালফিজিয়াম বডি আর দ্বিতীয়টা হচ্ছে রেনাল টিউবুলস। ঠিক আছে, সেই জন্য বলছে রেনাল টিউবুলস। সেটা কী নিয়ে তৈরি? সেটা হচ্ছে কনসিস্ট অফ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে হ্যান্ডেল লুপ। তোমার হ্যান্ডেল লুপের আবার দুটো ভাগ আছে, কি বলে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, দুটো পার্ট থাকে। অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং হ্যান্ডেল লুপ থাকবে পার্ট। তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং টিউবুল। LOH মানে লুপ অফ হেনলি। হ্যাঁ, এটা ভুল করো না, লুপ অফ হেনলি। হেনলি লুপ না লিখে লুপ অফ হেনলি,
তাহলে লুপ অফ হেনলি, তাহলে প্রক্সিমাল ফার্স্ট কনভলিউটেড টেবিল, যেটা বাংলায় লেখা আছে নিকটবর্তী সংবর্তনালিকা, হেনলির লুপ। প্রথম হচ্ছে ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে নিচের দিকে নামবে, ডিসেন্ডিং মানে নিচের দিকে নামবে, তারপরে অ্যাসেন্ডিং। এর আবার এটা মোটা হবে, এটা সরু হবে, ঠিক এটা শুরু হবে। তারপর লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, তারপরে তোমার হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টেবিল এবং কালেক্টিং ডাক। গ্লোমেরুলাস ইজ এ টাফ, দ্যাট ইজ বাঞ্চের মতন একদম, মানে আমরা যে সাবানের ইয়েগুলো বিক্রি করি, গোল মানে বিক্রি করি, ইউজ করি, যেটা প্লাস্টিকের পাওয়া যায় না সাবান মাখার জন্য, পাপ মতন, সে বাঞ্চের মতন দেখতে হয়। তাহলে গ্লোমেরুলাস ইজ এ টাপ অফ ক্যাপিলারিজ ফর্ম বাই দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল, ক্লিয়ার হলো, এ ফাইন ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে তৈরি হচ্ছে এবং তা কি রেনাল আর্টারি দিয়ে ব্লাড ফ্রম গ্লোমেরুলাস ইজ ক্যারিড অ্যাওয়ে, বেরিয়ে যাবে কি এফারেন্ট আর্টেরিওল। তাহলে এফারেন্ট আর্টেরিওল দিয়ে বেরিয়ে যাবে, অ্যাফারেন্ট দিয়ে প্রবেশ করবে। নেক্সট আমি এখানে যেটা এক্সট্রা লিখেছি, নেফ্রন ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ কিডনিজ, ইট ইজ অ্যান এপিথিলিয়াল টিউব, মনে রেখো এপিথিলিয়াল টিস্যু দিয়ে তৈরি, মেনলি এপিথিলিয়াল কলা, এপিথিলিয়াল টিস্যু দিয়ে তৈরি। এবং এখানে আমরা দেখতে পাবো এপিথিলিয়াল টিস্যু বিভিন্ন টাইপের হয়, তো কিউবিডাল পাবো, এক্সকোয়ামাসও পাবো। এপিথিলিয়াল টিউব হুইচ ইজ অ্যাবাউট 3 সেন্টিমিটার লং, তাহলে টিউবটা 3 সেন্টিমিটার লং অ্যান্ড 20 to 60, এটা মাইক্রোমিটার হবে, এটা হচ্ছে মাইক্রোমিটার হবে, ডায়ামিটার 60 ডায়ামিটার। এ নেফ্রন ক্যান বি ডিভাইডেড ইন্টু ফলোইং অর্গানস, কী কী অর্গানস দিয়ে তারা তৈরি। অ্যাকর্ডিং টু এনসিইআরটি খুব ভালো করে বুঝবো, অ্যাফারেন্ট আর্টারি মানে এখান থেকে প্রবেশ করছে ইউরিয়া যুক্ত ব্লাড, গ্লোমেরুলাসে আছে, ফার্স্ট ফিল্ট্রেশন হবে গ্লোমেরুলাসে, সেকেন্ড এখানে 25 মাইক্রোমিটার যেহেতু প্রেশারাইজ করবে। তাহলে এখানে কিন্তু ডায়াগ্রামে একটা ভুল আছে জানো তো, এনসিইআরটি ডায়াগ্রাম তো কিছু বলার নেই আমাদের, এখানে এই কালারটা দেওয়া উচিত ছিল এরকম নীল কালার, বুঝতে পেরেছি, এটা এরকম, কারণ এটা হচ্ছে ট্রু ক্যাপিলারি, এটা হচ্ছে ট্রু ক্যাপিলারি, এটা দিলে ভালো করতো। এখানে তো আর আর্টারি দিয়ে হয়নি, আর্টারি দিয়ে যেখানে হয়েছে সেখানে আর্টারি, তাহলে এটা হচ্ছে ভেইন, দিস ইজ ভেনিওল বা ভেইন। তাহলে এই ভেইন থেকে এই অংশটাই যদি হতে পারে কর্টিক্যাল, হতে পারে ভাসারেক্টা, দুটোই হতে পারে। এখানে যেহেতু ভাসারেক্টা বলছে মানে এটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলাস নেফ্রন। এখান থেকে কোশ্চেন করে দিতে পারে যে এই যে নেফ্রনটা ডায়াগ্রাম দিয়ে সব কিছু লিখে ঠিক বললো, এটা কী টাইপের নেফ্রন। এই ভাসারেক্টা থাকলে পরে আমরা বলবো জাক্সটাগ্লোমেরুলাস নেফ্রন। নেক্সট কী হলো, এফারেন্ট আর্টেরিওল সেখান থেকে প্রবেশ করলো এবং এইখানে আসলো কি বাউম্যান ক্যাপসুল, বাউম্যান ক্যাপসুল যে প্রক্সিমাল, দিস ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। তারপরে কি হেনরির লুপ থিক, এটা হচ্ছে ডিসেন্ডিং নামছে, ডিসেন্ডিং নামছে, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং উঠছে এবং এটা হচ্ছে থিন পার্ট। নেক্সট হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিউবুল, তারপর কালেক্টিভ টিউবুল। এই পার্টগুলো এখানে যতটুকু আছে ততটুকু বিস্তৃতভাবে পড়ে যাচ্ছে। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা আমাদের নলেজটা আরেকটু বাড়বে। জাক্সটাগ্লোমেরুলাস নেফ্রন এটা, আর এইটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন বোঝানোর জন্য। এই পার্টটা টিস্যুর দুটো পার্ট, এটা কর্টেক্স পার্ট, এটা মেডুলা পার্ট। তো কর্টেক্সে মোটামুটি কত ওসমল থাকে আমি জানি 300 মিলি অসমল পার লিটার থাকে প্রেশার। এটা আমরা পরে পড়বো, পরের দিন পড়বো এই জায়গাটা। তো এখানে আমরা কি কি দেখছি,
এপারেন্ট অ্যাপারেন্ট সব তো বুঝে গেছি, বাউমেন ক্যাপসুল কি সব বুঝে গেছি। দেখো এইখানে জালকটা কিন্তু ঠিক গেছে, এই জালকটা কিন্তু আর্টেরিয়াল জালক, এটাও আর্টেরিয়াল জালক, কিন্তু এই জালকটা কিন্তু প্রকৃত জালক, এটাও প্রকৃত জালক, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য যখন টোটাল নেফ্রনের পার্টটা কর্টেক্সের মধ্যেই থাকে, খুব কদাচিৎ তার হেলির লোবটা নিচে নেমে আসে মেডুলাতে সামান্য অংশ, তো সেই টিউবুলার ক্যাপিলারিকে বলে পেরিটিউবুলার ক্যাপিলারি। যদি পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে তবে তাকে বলবো কর্টিকাল, কেন কর্টেক্সে থাকে সেই জন্য কর্টিকাল নেফ্রন। এনসিআরটিতে আছে কিন্তু, ভালো করে বুঝে নাও ডায়াগ্রামটা, ডায়াগ্রাম তো নেই এনসিআরটিতে, তোমার থিওরি আছে। তাহলে পেরিটিউবুলার ক্যাপিলারি ফাউন্ড ইন কেস অফ কর্টিকাল নেফ্রন অ্যান্ড ভাসা রেক্টা which is found in case of juxtaglomerular nephron. Clear? Next, ভাসা রেক্টা জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনে পাওয়া যায়, এবং জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন এক্সটেন্ড করে কোথার থেকে না প্রায় 50% তোমার থাকবে হচ্ছে কর্টেক্স এবং মেডুলাতে। এবং সবচেয়ে বড় যে কথাটা, কি কি তোমার হচ্ছে ম্যালপিজিয়াম কর্পাসেলস, প্রক্সিমাল কনভিউটেড টিউবুলস, ডিস্টাল কনভিউটেড টিউবুলস, এই তিনটে অবশ্যই মনে রাখো। ম্যালপিজিয়াম কর্পাসেলস মানে হচ্ছে কি গোলুমুলাস প্লাসের বাউমেন ক্যাপসুল বা যাই বলো, এবং প্রক্সিমাল কনভিউটেড টিউবুল এবং ডিস্টাল কনভিউটেড টিউবুল, এরা কোথায় থাকবে? সবসময় কর্টেক্সে থাকবে। যদি জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন হয় তবে সেটা ভাসা রেক্টা এবং লুপ অফ হ্যানলি নিয়ে সে মেডুলাতে প্রবেশ করবে, এবং বেশ খানিকটাই প্রবেশ করবে। আর কর্টিক্যালের ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে প্রবেশ করলেও করতে পারে। ক্লিয়ার হয়েছে? বোঝা? নেক্সট, রেনাল টিউবুল। রেনাল টিউবুল কোথা থেকে শুরু হচ্ছে? রেনাল টিউবুল বিগিনস এ ডাবল ওয়াল কাপড লাইক স্ট্রাকচার বাউমেন ক্যাপসুল। তার মানে একটা কাপের ডাবল ওয়াল, এইরকম ডাবল ওয়াল। দিস ইজ ইনার ওয়াল, দিস ইজ আউটার ওয়াল। এর মধ্যে কি হয়েছিল না, ক্যাপিলারি পাশেই আঁকা আছে ছবিটা, বুঝতেই পারছো, এই ক্যাপিলারি। সেই জন্য বলছি ডাবল ওয়াল কাপ লাইক স্ট্রাকচার হুইচ এনক্লোজেস গ্লোমেরুলাস। ক্লিয়ার? নেক্সট বলছে গ্লোমেরুলাস অ্যালং উইথ বাউমেন ক্যাপসুল, ও গ্লোমেরুলাস অ্যালং উইথ বাউমেন ক্যাপসুল ইজ কল ম্যালপিজিয়াম বডি বা রেনাল ক্যাপসুল বা রেনাল বডি বা ম্যালপিজিয়াম কর্পাসেলস, যেভাবে বলো না কেন। মেনলি যখন এখানে আছে এনসিআরটি যখন বলছে ম্যালপিজিয়াম বডি বলবো আর রেনাল ক্যাপসুল বলবো। তাহলে এটা হচ্ছে রেনাল ম্যালপিজিয়াম কর্পাসেলস, এই দুটো মিলে কোনটা কোনটা না বাউমেন ক্যাপসুল, আর হচ্ছে এটা হচ্ছে গ্লোমেরুলাস। এটা হচ্ছে গ্লোমেরুলাস। এই দুটো মিলে তৈরি হচ্ছে ম্যালপিজিয়াম বডি। এর হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল, ইফারেন্ট আর্টেরিয়ল, এখান থেকে শুরু হচ্ছে প্রক্সিমাল কনভিউটেড টিউবুল, তারপরে নামছে তোমার হেনলি লুপ, তারপর ডিস্টাল কনভিউটেড টিউবুল, তারপরে কালেক্টিং মধ্যে যাবে। এই সম্বন্ধে তোমাদের নলেজ রয়েইছে। দ্য টিউবুল কন্টিনিউস, বলা হচ্ছে টিউবুল কন্টিনিউস ফার্দার টু ফর্ম এ হাইলি কয়েলড নেটওয়ার্ক প্রক্সিমাল কনভিউটেড টিউবুল। কোন টিউবুল? এই যে ডাবল ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে বাউমেন ক্যাপসুল, ঠিক আছে। এটা হচ্ছে নেক বলা হয়। নেকের পরে যে পার্টটা থাকবে দিস ইজ বলা হচ্ছে প্রক্সিমাল কনভিউটেড টিউবুল। এ হেয়ার পিন আমরা জানি কি, সেরকম এরকম থাকবে হেয়ার পিন।
হেয়ারপিন সেপেড হেনলি's loop is the next part of the tubule which is descending মানে নিচে নামা descending and ascending limb. ক্লিয়ার? দেন যেটা আসবে সেটা হচ্ছে তোমার ডিস্টাল কনভিউটেড টিউবুলস। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুল। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে যেমন নামছে ডিসেন্ডিংয়ে, ওপরে যখন উঠছে একদম পরিষ্কার দেখো দুটোর অভিমুখ বিপরীত। একটা যেদিকে যাচ্ছে, আমি নিম্নগামী বা ঊর্ধ্বগামী বলবো না, কারণ কিডনির এই পজিশনে যে নেফ্রনটা সেখানে তো এইরকম যাবে আর এরকম যাবে, তাই না? সেই জন্য অপোজিট ডিরেকশন অফ ফ্লুইড, ফ্লো অফ ফ্লুইড অপোজিট ডিরেকশন, সো কাউন্টার কারেন্ট মেকানিজম ইজ ফাউন্ড। পরিষ্কার? ঠিক একইভাবে এখানে অন্য কালার দিচ্ছি বলতে এখানে আর্টারি বা ভেন বলে ভাবার কোনো কারণ নেই। আমি অন্য যে কোনো একটা কালার নিচ্ছি, কোনটা নিলে হয়, ব্ল্যাক কালারটা নিই। এখানে আমরা দেখতে পাবো যে ঠিক একইভাবে এখান থেকে যে এটা বেরিয়ে আসবে সেটাও কিন্তু এইভাবে আসছে, ঠিক আছে? এবার এর ক্ষেত্রেও দেখতে পাবো কাউন্টার কারেন্ট হবে। এই যে আর্টারি এবং ভেন, এই আর্টারি এবং এর যদি এটা হয় এটা এদিকে যাবে, তাহলে ভাসার একটা বা কর্টিকুলার যাই হোক না কেন, দুটোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো কি অপোজিট মুভমেন্ট অফ ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো হবে ক্যাপিলারির মাধ্যমে আর ফ্লুইড ফ্লো হবে তোমার টিউবুলের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? নেক্সট, দ্য অ্যাসেন্ডিং limb continues as another highly coiled tubular region, that is distal convoluted. Clear হলো? Ascending descending বুঝেছি। Distal convoluted tubules of many nephrons opens into a straight tube called collecting duct, পড়েছি আমরা। Many of which converge and open into renal পেলভিস। তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমামই একসঙ্গে যুক্ত হবে, কালেক্টিভ টিউবুলগুলো পরপর যুক্ত হবে। কালেক্টিভ টিউবুলকে এই একটা কালেক্টিভ টিউবুল আসছে, এই একটা কালেক্টিভ টিউবুল যুক্ত আসছে, এই একটা কালেক্টিভ যুক্ত হয়ে পরপর যুক্ত হবে। কালেক্টিভ টিউবুলগুলো যুক্ত হয়ে রেনাল পেলভিসে আসবে। রেনাল পেলভিস থ্রো মেডুলারি পিরামিড, কার মধ্যে দিয়ে ওই যে ডায়াগ্রামটা দেখেছিলাম, মেডুলারি পিরামিড ইন ক্যালিসের মধ্যে দিয়ে পাস করবে। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে ডায়াগ্রাম দেখবে, ওখানে ডিটেলসে বলে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি। ম্যালপিজিয়াম কর্পাসেলস বা ম্যালপিজিয়াম বডি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল অফ দ্য নেফ্রন আর সিচুয়েটেড ইন কর্টিক্যাল রিজিয়ন। যা বলছিলাম সেই কথাটা এখানে বলে দিল। কি কি? ম্যালপিজিয়াম সব কোথায় থাকে? কর্টেক্সের মধ্যেই থাকবে। আর এই যে মেডুলার রিজিয়ন, কর্টেক্সের মধ্যে থাকবে ম্যালপিজিয়াম কর্পাসেলস, আর কি থাকবে? অ্যান্ড প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবুল থাকবে হচ্ছে কর্টেক্স রিজিয়নে সিচুয়েশন থাকবে, কর্টিক্যাল রিজিয়ন অফ দ্য কিডনি, হোয়ারাজ লুপ অফ হেনলি ডিপস ইন্টু মেডুলা। ক্লিয়ার আছে? ভুল যেন না হয়। ইন মেজরিটি অফ নেফ্রনস loops of Henle is too short। তাহলে কোনটা শর্ট? লুপ অফ হেনলি। তাহলে সেটা কি হবে? কর্টিক্যাল নেফ্রনস হবে, নো ডাউট। তাহলে লুপস অফ হেনলি ইজ টু শর্ট, এক্সটেন্ড অনলি এ ভেরি লিটিল ইনটু মেডুলা, সাচ নেফ্রন ইজ কল্ড কর্টিক্যাল। কেন? কর্টেক্সের মধ্যেই তার সীমাবদ্ধ, সেই জন্য খুব রেয়ার ক্ষেত্রে এটা যেতে পারে মেডুলাতে। In some of the nephrons, loops of Henle very long,
runs deep in the medulla. This called juxtamedullary nephron. Juxtamedullary nephron. এর মধ্যে থাকবে ভাসা রেক্টা। এইবার ভাসা রেক্টা আর পেরিটিউবুলার ক্যাপিলারি। পেরিটিউবুলার কোথায় থাকে না কর্টিক্যালে থাকে। পেরিটিউবুলার ক্যাপিলারিস এনসিটি বলছে, আমরা বুঝিয়ে নিয়ে যাবে। এফারেন্ট আর্টিকল থেকে বেরোচ্ছে এমার্জিং ফ্রম গ্লোমেরুলাস, ঠিক আছে, এফারেন্ট গ্লোমেরুলাস থেকে বেরোবে। ফ্রম এ ফাইন ক্যাপিলারি নেটওয়ার্ক অ্যারাউন্ড দ্য রেনাল টিউবুল ইজ কল পেরিটিউবুলার ক্যাপিলারি। ক্লিয়ার আছে? তাহলে এই যে এটা অ্যাফারেন্ট যদি হয়, এটা যদি ইফারেন্ট হয়, এখান থেকে এসে এই যে করলো ছোট্ট, মানে এই কর্টেক্সের মধ্যে সীমাবদ্ধ, তাহলে এই ক্যাপিলারিকে বলবো পেরিটিউবুলার ক্যাপিলারিস। আর এই টাইপের নেফ্রনকে বলবো কর্টিক্যাল নেফ্রনস। ভুল যেন না হয়। ভাসা রেক্টা কাকে বলবো? এ মাইনিউট ভেসেল অফ দিস নেটওয়ার্ক রানস প্যারালাল টু দ্য হেনলি লুপস। কি করছে না ইউ আকৃতি, ফর্মিং ইউ আকৃতি সেপ ভাসা রেক্টা। ভাসা রেক্টা অ্যাবসেন্ট অ্যান্ড হাইলি রিডিউস কর্টিকালে অ্যান্ড ডেভেলপ ফ্রম ফাউন্ড ইন জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন। আউট অফ এনসিআরটি এটা একটু দেখে রাখবে। কর্টিক্যাল নেফ্রনস, জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনস, এটা কি 85% কর্টিক্যাল নেফ্রন 85%, এবং 80 to 85% নর্মাল কন্ডিশনে এরা ইউরিন ফর্মেশন করবে, মনে থাকে যেন। আর এরা 10 to 15% করবে কিন্তু ওয়াটার স্ট্রেস কন্ডিশন বাই এডিএইচ, যখন ওয়াটারের খুব অসুবিধা হবে, পাওয়া যাবে না বডিতে, তখন এডিএসের মাধ্যমে এদের হবে। ক্লিয়ার? আর বাকিগুলো তোমরা পড়া গেছে, লোকেটেড কোথায়, এগুলো আমরা জানি। এরা হচ্ছে ক্লোজ টু কিডনি সারফেসে থাকবে। আর এটা জাক্সটামেডুলার কোথায় থাকবে না মিডল অংশে থাকবে এবং কর্টেক্স অংশে থাকবে। এটা মেনলি মিডল অংশে থাকে। এটা লুপ অফ হেনলি ইন মোস্টলি কনফাইন্ড কর্টেক্সের মধ্যে থাকে, ভেরি স্মল এনার্স ইন মিডুলা, মানে খুব কম, আর এটা একদম মিডুলাতে ডিপলি ঢুকে যায়। পেরিটিউবুলার ক্যাভিটি নেটওয়ার্ক ইজ প্রেজেন্ট, এখানে পাওয়া যায়। ভাসা রেক্টা অ্যাবসেন্ট, এখানে পেরিটিউবুলার ক্যাভিটি অ্যাবসেন্ট, ভাসা রেক্টা প্রেজেন্ট। লুপ অফ হেনলি অ্যান্ড ভাসা রেক্টা helps in osmoregulation is juxtaglomerular nephron. Juxtaglomerular nephron ক্ষেত্রে ভাসা রেক্টা এবং হেনলি লুপ কিসে সাহায্য করে না অসমোরেগুলেশনে সাহায্য করে। আউট অফ এনসিআরটি কিন্তু আমাদের জানতে হবে, প্রায় কোশ্চেন পড়ে। হিস্টোলজি অফ রেনাল টিউবুলস খুব দরকার। ইউনিফেরাস টিউবুল, রেনাল টিউবুলে ইউনিফেরাস টিউবুল বলে, কারণ এখানে ইউরিন তৈরি হয় বলে। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এই টিউবুলের দেখো মাইক্রোভিলির পরিমাণ সবচেয়ে বেশি, সেই জন্য এখানে অ্যাবজর্পশন সবচেয়ে বেশি। বুঝে নাও কী কী আছে সেগুলো, ভাইটামিনতে থাকবে, গলগি বস্তু থাকবে, সবগুলোতে থাকবে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে এখানে মাইক্রোভিলি থাকে, পরিসর বেশি, সেই জন্য এখানে কি হয় না, এখানে তোমার অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয়। পরবর্তীতে কিন্তু মাইক্রোভিলি খুব সংক্ষিপ্ত, অ্যাবজর্পশন কম হয়, সংক্ষিপ্ত। হ্যাঁ, আর বাকি জিনিসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। থিক ওয়াল ডিসেন্ডিং টিউবুল, এটাকে একটু দেখো, থিক ওয়াল, এটা হচ্ছে থিন ওয়াল ডিসেন্ডিং টিউবুল, এটা আবার থিন ওয়াল অ্যাসেন্ডিং টিউবুল, এটা হচ্ছে থিক ওয়াল অ্যাসেন্ডিং টিউবুল, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবুল। দিস ইজ দ্য হিস্টোলজি। হিস্টোলজি মানে হচ্ছে কোষ তত্ত্ববিদ্যা বলা। তাহলে কোষগুলো কীরকমভাবে আছে, টিস্যু বা কোষ কীভাবে আছে, সেই কোষগুলোকে। আর এখানে থাকে কি কিউবয়েডাল এপিথেলিয়াম হিসেবে থাকে, মনে থাকে যেন। এই ডায়াগ্রামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য সেটা আমরা এক্ষুনি বুঝব। দু রকমের নেফ্রন আমরা দেখতেই পাচ্ছি, যে এইটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন আর এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। এটা আমাদের আইডিয়া হয়েই গেছে। আর এই পার্টটার এর উপরের দিকে হচ্ছে কর্টেক্স রিজিয়ন, এর নিচের দিকে হচ্ছে মেডুলার রিজিয়ন। এটা আমরা বুঝে গেছি। মেডুলারি ইন্টারস্টিয়াম কোনটাকে বলা হচ্ছে সেটা বুঝবো, মানে আর হচ্ছে কর্টেক্স ইন্টারস্টিয়াম। এখানে কর্টেক্সে হচ্ছে 300 মিলি থাকবে, মিলি অসমল প্রেশার থাকে, আর এখানে ম্যাক্সিমাম
1200 মিলি অসমোল প্রেশার থাকে। যেটা আমাদের বোঝা দরকার, ভাষা রেক্টাটার পজিশনটা বুঝবো 1 নম্বর। কালেক্টিং টিউবস, এটা একটা কালেক্টিং টিউবস, এটা একটা কালেক্টিং টিউবস, এটা একটা কালেক্টিং, সব মিলে যেটা তোমার এনসিআরটিতে আছে, ভালো করে বুঝে নাও। ডাক টপ বেলিনি, প্যাপিলারি ডাক্ট আর রেনাল প্যাপিলা কোথার থেকে আছে সেটা পজিশনটা কিন্তু এখানে দেখানো আছে। অতএব খুব ভালো করে ডায়াগ্রামটা যখনই পড়বে থিওরি, তখন এই ডায়াগ্রামটাকে সামনে রেখে পড়বে, তাহলে সম্পূর্ণ ব্যাপারটা নলেজে চলে আসবে। নেক্সট, আউট অফ এনসিআরটি একটু আলোচনা করো। মেলফিজিয়াম বডি কি, এগুলো খুব আমরা জানি। এখানে যেটা হচ্ছে তোমরা এগুলো পড়ে বাউম্যান ক্যাপসুল, মেলফিজিয়াম বডি, এগুলো জানি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ইউরিন ফর্মেশন, দ্যাট ইজ ফিল্ট্রেশন। মেলফিজিয়াম বডি বা মেলফিজিয়াম কর্পাস হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা কী কী নিয়ে তৈরি? বাউম্যান ক্যাপসুল দিয়ে তৈরি। সেটা সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করা আছে, এগুলো তোমরা দেখবে। অ্যাট দ্য প্রক্সিমাল অর ক্লোজ অফ দ্য নেফ্রন ইজ এক্সপ্যান্ডেড অ্যান্ড কার্ভড ইনওয়ার্ড টু ফর্ম এ ডাবল ওয়ার্ড কাপ, যেটাকে বলছি বাউম্যান ক্যাপসুল। Next, glomerulus within the Bowman capsule network of tuft of capillaries is present. It is called glomerulus. It is formed by the afferent arteriole, a fine branch of artery. Blood from the glomerulus is carried away from efferent arteriole. এটা আমরা এনসিআরটিতে পড়েছি। নেক্সট হচ্ছে the outer wall of Bowman capsule is composed of flattened squamous epithelium. কি বলেছে কথাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এনসিআরটিতে নেই, তোমাকে কিন্তু বুঝতে হবে। ফ্ল্যাটেড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর বাউম্যান ক্যাপসুলের কোথায় বলছে? আউটার ওয়াল, ভালো করে বোঝো। এই যে বাউম্যান ক্যাপসুল, ইনার এবং আউটার দুটোই একই। এই হচ্ছে ইনার ওয়াল আর এই হচ্ছে আউটার ওয়াল। এই আউটার ওয়াল হচ্ছে এরকম কি দিয়ে তৈরি না, ফ্ল্যাটেড, আমি আর রাখছি না, তাহলে এই নামলো, ঠিক আছে। এই মনে করো বাউম্যান ক্যাপসুল। তাহলে আউটার ওয়াল কি? ফ্ল্যাটেড স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, স্কোয়ামাস সেলস, মনে থাকে জানো। ইনার ইনভেজিনেটেড ওয়াল, এই যে ইনভেজিনেশন করেছে, ইনার ইনভেজিনেটেড ওয়াল, ইনার ইনভেজিনেটেড ওয়াল, দ্যাট লাইন্স কনকেভিটি, যে কনকেভিটিটা করেছে তার লাইন্স হচ্ছে বাউম্যান ক্যাপসুল, is composed of special type of cells called podocyte. Very important. This is called podocyte. Podocyte মানে এদের পায়ের মতন এরকম পা আছে, এইরকম সেল দিয়ে তৈরি, বুঝতে পারছি? পোডোসাইট। আর এর এখানে থাকবে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ভালো করে বোঝো, পরে আমরা দেখব। তার এখানে থাকবে হচ্ছে কি না, এন্ডোথেলিয়াল সেল। কার? এন্ডোথেলিয়ামের, মানে গ্লোমেরুলার সেলের। তাহলে এই তিনটে অংশ নিয়ে হচ্ছে ফিল্ট্রেট মেমব্রেন, আমরা পড়বো পরে। তো বুঝে নিই এখানে ক্যাপিলারিজ, এটা হচ্ছে পোডোসাইট সেল। পোডোসাইট সেল থাকবে ইনার ওয়াল অফ, ইনার ইনভেজিনেটেড ওয়াল অফ বাউম্যান ক্যাপসুল, আর আউটার ওয়াল ফ্ল্যাটেড স্কোয়ামাস। তাহলে পোডোসাইট কি বলছে? হুইচ আর অ্যারেঞ্জড ইন ইন্টেন্সিভ মানে এমন আভ্যন্তরীণভাবে সাজানো থাকে, সো লিভ সাম অফ দ্য মাইনিউট স্পোর, যেটা করে ফিল্ট্রেশন স্লিট অর স্লিট পোর্স। এই যে পোডোসাইট এমনভাবে থাকবে যে গ্লোমেরুলাসকে এমনভাবে কভার করে রাখবে, গ্লোমেরুলাসের যে তোমার এন্ডোথেলিয়াম সেটা তো এক কোষ দিয়ে তৈরি, যেহেতু ক্যাপিলারি, সেই জন্য তার যে ছিদ্রগুলোকে কভার করবে, এই পায়ের মতন আকৃতি দিয়ে ছিদ্রগুলোকে তৈরি করবে, সেটা হচ্ছে ফিল্ট্রেশন পোর। পরে আমরা আর ভালো করে দেখবো এই জায়গাটা। দিস সেলস আর অ্যাকচুয়ালি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, পোডোসাইট হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল অ্যান্ড বিয়ার ফিঙ্গার লাইট প্রজেকশন, যে পায়ের মতন দেখালাম ওর ফিঙ্গার লাইট প্রজেকশন, হুইচ আর কয়েলড অ্যারাউন্ড দ্য ক্যাপিলারি। কোন ক্যাপিলারি? গ্লোমেরুলারের যে ক্যাপিলারি থাকবে। তাহলে এই যে গ্লোমেরুলাসের মধ্যে এই মনে করো ক্যাপিলারিটা, ভালো করে বুঝবে। তাহলে এইগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের এই যে কোষ, স্কোয়ামাস কোষ, ঠিক আছে।
কিন্তু এর এইখানে যে ছিদ্র আবার তৈরি করবে একটা, এই ছিদ্রগুলো কভার করে রাখবে কি এরকম পোডোসাইট সেল, পোডোসাইট সেল এইভাবে কভার করে রাখবে, ঠিক আছে, এই পাশ দিয়ে এসে কভার করে রাখবে। এই যে ছিদ্রগুলো থাকবে তার মধ্যে দিয়ে স্লিট তৈরি হবে। ক্লিয়ার? দ্য বাউম্যান ক্যাপসুল ইজ ফলোড বাই শর্ট নেক, ঠিক আছে, পার্ট লাইন বাই সিলিয়েটেড এপিথেলিয়াম। কেন? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লাইন, এনসিইআরটিতে নেই কিন্তু সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, কারণ এখান থেকে সিলিয়েটেড, এই যে মনে করুন এই তোমার হচ্ছে বাউম্যান ক্যাপসুলের পরে এই নেক রিজিয়ন, এইখানে থাকবে যে এপিথেলিয়ামগুলো, সেগুলো হচ্ছে সিলিয়াযুক্ত না হলে এটাকে আন্দোলিত করে এখান থেকে ফ্লুইডটাকে পাস করাতে হবে, সেই জন্য সিলিয়েটেড এপিথেলিয়াম এখানে থাকবে নেক রিজিয়নে। নেক্সট, রেনাল টিউবুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দ্য epithelial cell of this region is specialized of transport of salt and other substances from the lumen of interstitial fluids. It is lined by simple cuboidal brass border epithelium. very important. কি বলা হলো? যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, সিম্পল কিউবয়েডাল ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ডিস্টাল কনভলিউটেড টিউবুল অলসো, ইন ডিস্টাল কনভলিউটেড টিউবুল অলসো সিম্পল কিউবয়েডাল ব্রাশ বর্ডার এপিথেলিয়াম প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে সিম্পল বলতে স্ট্রেটিফাইড নয়, এক স্তরে সাজানো, এইরকম বেসমেন্ট মেমব্রেন, তার উপরে এক স্তরে সাজানো এইরকম ব্রাশ বর্ডার মাইক্রোভিলি হবে, তার মানে কিউবয়েডাল এপিথেলিয়াম একটু বড় হয়ে গেছে, আর একটু ছোটো হলে মানে কিউবের মতো দেখতে হবে, বুঝতে পারছি, কিউবের মতো দেখতে হবে, এরকম টাইপের ব্রাশ বর্ডার সেল থাকবে প্রক্সিমাল, কারণ সারফেস এখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হবে, এবং এইখানে যা অ্যাবজর্পশন হবে তা আর পরবর্তীতে থাকবেই না, সেটা হচ্ছে মেইনলি গ্লুকোজ কিন্তু পরবর্তীতে আর কখনো থাকবে না। সেকেন্ড, প্রোটিন, এখানেই মেইনলি অ্যাবজর্পশন, এই দুটো মাস্ট, আর কিছু 99.99% হয়, কিন্তু এগুলো একদম 100% ক্ষেত্রে। প্রোটিন হয়তো কিছুটা কম হলেও, সামান্য হয়তো থেকে গেল, গ্লুকোজ থাকবে, গ্লুকোজ থাকলে পরেই তাহলে গ্লাইকোসিডি হয়ে যাবে, ডায়াবেটিস দেখা দেবে। দ্য মেমব্রেন কি বলছে? দ্য মেমব্রেন অফ দিস সেলস ফেসিং টিউবুলার লিউমেন হ্যাজ নিউমারাস মাইক্রোভিলি, যেটা আঁকলাম, ফিঙ্গার লাইক প্রজেকশন অফ ব্রাশ অর ব্রাশ বর্ডার হুইচ ইনক্রিজ দ্য সারফেস এরিয়া নিয়ার ইটস বেসোল্যাটারাল সারফেস। দ্য মাইটোকন্ড্রিয়া আর কনসেন্ট্রেটেড, প্রচুর এখানে শক্তির দরকার, সেটা দরকার টু অ্যালাউ রিঅ্যাবজর্পশন অফ সল্ট বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে কিছু সল্ট হয়, সেটা আমরা পরে যাচ্ছি ডিটেলসে। নেক্সট হচ্ছে লুপ অফ হেমলিয়া, এগুলো কিন্তু সবগুলো আউট অফ এনসিইআরটি পড়ছি এক্সট্রা। It starts after the proximal convoluted tubule, it ends before the distal convoluted tubule. The hairpin like a loop, আর কি বলছে, it has descending and ascending part, তার মানে descending and ascending part দুটো পার্ট থাকবে। নেক্সট হচ্ছে ডিসেন্ডিং পার্টে কি থাকবে দেখো, ডিসেন্ডিং লিম্ব, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট, ভালো করে বোঝো, এই লোয়ার পার্ট, এটা হচ্ছে ডিসেন্ডিং লিঙ্ক, আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিঙ্ক, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট। তাহলে এখান থেকে কি যাবে এইদিকে, এখান থেকে নামবে এইদিকে, ক্লিয়ার হয়ে গেছে? তা আপার পার্ট হচ্ছে কনস্টিটিউট থিক সেগমেন্ট, দেখো এটা থিক সেগমেন্ট, হ্যাজ সেম ডায়ামিটার অ্যাজ প্রক্সিমাল, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের যা ডায়ামিটার থাকবে আপার পার্ট থিক পার্টে একই ডায়ামিটার থাকবে। ইজ অলসো লাইন বাই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এখানে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, যেটা থাকবে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। থিন পার্টে কি থাকবে? থিন সেগমেন্ট লাইন বাই ফ্ল্যাট স্কোয়ামাস এপিথেলিয়াম, সেম, ক্লিয়ার? ঠিক একইভাবে সেম জিনিস এখানে, থিক সেগমেন্ট সেম অ্যাজ ডায়ামিটার, ডিস্টাল কনভলিউটেড, এখানে বললো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মতো, এখানে ডিস্টাল, এখানেও সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম থাকবে, কার না ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মতন, এবং থিন পার্টটা লোয়ার পার্ট থিন সেগমেন্ট, এখানেও ফ্ল্যাট
স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস সেটা হচ্ছে দ্য অ্যাসেন্ডিং লিম্বস অফ দ্য হেনিল লুপস মার্জ ইনটু ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, দিজ আর লাইন বাই কিউবেডাল এপিথেলিয়াল সেল। তবে এখানে ব্রাঞ্চ বর্ডার খুব কম থাকে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলস অফ ডিফারেন্ট নেফ্রন্স ওপেনস ইনটু কালেক্টিং ডাক্ট, এটা আমাদের জানা। কালেক্টিং ডাক্টস প্রেজেন্ট ইন দ্য মেডুলারি পিরামিডস, কোথায় পাবো কালেক্টিং ডাক্ট? অলওয়েজ ফাউন্ড ইন মেডুলারি পিরামিড। আর লং টিউবুলস হুইচ ট্রাভার্স, একদম চিরে বেরিয়ে যায় থ্রো দ্য মেডুলা অফ পিরামিড ইন দ্য প্যাপিলা, ডায়াগ্রামটা মনে করো, প্যাপিলা অফ দ্য পিরামিড সেভারেল অ্যাডজাসেন্ট কালেক্টিং ডাক্টস কনভার্জ, একসঙ্গে মিলিত হয়, ওপেন ইন্টু কমন শর্ট ডাক্ট দ্যাট ইজ কল্ড ডাক্ট অফ বিলিনি। ডাক্ট অফ বার্টিনি আর হচ্ছে বিলিনির মধ্যে গণ্ডগোল করো না। বিলিনি হচ্ছে কোথায়, যে কালেক্টিং ডাক্টগুলো সব মিলিত হয়ে যে মোটা ডাক্টটা তৈরি করলো, যেটা হচ্ছে ক্যালিক্সের মধ্যে দিয়ে পাস করবে পেলভিসে, সেটা হচ্ছে ডাক্ট অফ বিলিনি। ডাক্ট অফ বিলিনি একদম শেষ অংশ, যেখান থেকে পেলভিস শুরু হবে। আর পিরামিডের মধ্যস্থল এখানে হচ্ছে এটা হচ্ছে বার্টিনি, ঠিক আছে, এটা হচ্ছে বার্টিনি, দিস ইজ বার্টিনি এটা। আর এইখান থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে বেলিনি, ঠিক আছে। একটা হচ্ছে কালেক্টিং ডাক্ট থেকে তৈরি, আর একটা হচ্ছে স্পেস প্রেজেন্ট ইন বিটুইন মেডুলারি পিরামিড। দুটোর সঙ্গে গুলিয়ে ফেলো না কিন্তু। all duct of belly or ducts of Bellini then opens into the tip of the papilli গেল into pelvis, renal cortex, the malpighium corpuscles, এইটা প্রক্সিমাল ডিস্টাল নিয়ে তৈরি, লোকেটেড হেয়ার, এটা আমরা মেডুলা, রেনাল মেডুলা, লুপস অফ হেনলি কালেক্টিং ডাক্টস এবং বেলিনি দিয়ে তৈরি। তাহলে মেডুলাতে, রেনাল মেডুলাতে কী কী অংশ? তিনটে অংশ, লুপ অফ হেনলি, আর থাকছে হচ্ছে কালেক্টিং ডাক্ট, আর থাকতে হচ্ছে বেলিনি। 1, 2 and 3, এখানেও তিনটে অংশ, একটা হচ্ছে মেলপিজিয়াম 1, প্রক্সিমাম 2, ডিস্টাল 3। নেক্সট হচ্ছে ইউরিন ফর্মেশন।